আগামী বিজয় দিবসের আগে শেষ হবে জুলাই গণহত্যার বিচার। আশাবাদ আইন উপদেষ্টার, গুরুত্ব পাচ্ছে সংস্কার এবং নির্বাচনও। আইন উপদেষ্টা হিসেবে আমার প্রধানতম দায়িত্ব হচ্ছে এই গণহত্যার বিচার করা। আমাদেরকে এমনভাবে বিচার করলে হবে না যে বিচার নিয়ে তীব্র প্রশ্ন উঠতে পারে। দীর্ঘদিন থাকতে পারে না অনির্বাচিত সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। 3 দিনেও সচিবালয়ে আগুনের রহস্য উন্মোচন না হওয়ার ব্যাখ্যা চান নেতারা। খেলাফত মজলিসের অধিবেশনে বিভিন্ন দলের নেতাদের উপস্থিতি। আলেম ওলামাদের বেশি অত্যাচার করেছে আওয়ামী লীগ, বললেন জামায়াত আমির। সারা দেশের অপরাধ নিয়ন্ত্রণে ম্যাজিক নেই পুলিশের কাছে, বললেন আইজিপি। ছিনতাই, খুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে বাহিনী। আমাদের কাছে তো ওইভাবে ম্যাজিক নেই, এবং আপনারা জানেন যে কি অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে। মাওয়া এক্সপ্রেসওয়ের দুর্ঘটনায় ছেলে সহ প্রাণ হারানো রেশমা ছিলেন অন্তঃসত্ত্বা। যাদের অবহেলায় এমন মৃত্যু, তাদের সাজার দাবি স্বজনের। আমরা 11টার দিকে বাচ্চার মৃত্যুর খবরটা পাইছি, বাট তার 3টার দিকে আমরা শুনছি যে আপু মারা গেছে। আমার নাতি গেছে, আমার ঝিউরি গেছে, আর কি বলতে পারবো আমরা। দুপুরের বাংলাদেশে আমন্ত্রণ দর্শক, সাথে আমি জান্নাতুল করি আছি। শিরোনাম দেখছিলেন শুরুতেই। আগামী 16 ডিসেম্বরের আগে জুলাই আগস্ট গণহত্যার বিচার সম্পন্ন করা হবে, এরপরই বিজয় দিবস উদযাপন করা হবে, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পাশাপাশি বিডিআর হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ড ছাড়াও আওয়ামী লীগের সময় গুম খুনে জড়িত বিচার করা হবে বলে জানান তিনি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপে তিনি এসব কথা জানান। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন আয়োজন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে কোনো গাফিলতি হবে না বলেও আশ্বস্ত করেন আইন উপদেষ্টা। ছাত্র জনতার গণ আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার, দেশের চলমান সংস্কার এবং আগামী নির্বাচনের পথ খুঁজতে অন্তত 20টি রাজনৈতিক দল এবং জোটের অংশগ্রহণে চলছে এই সংলাপ। এর তৃতীয় অধিবেশনের বিষয় ছিল গুম খুন থেকে গণহত্যার বিচার ও চ্যালেঞ্জ। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের এই সংলাপে বিকেলে আরও 2টি অধিবেশন যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। অংশ নেবেন বিএনপির শীর্ষ নেতারাও। জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি, তাজুল কারেক্টলি বলেছে, এটা আমরা বদ্ধপরিকর এবং আমরা আশা করছি এই বিচার, এখানে দেখলাম প্রস্তাবনা বলা হচ্ছে সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারবো। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন থেমে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে জাকপা আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, সংস্কারের নতুন কোনো ধারণা নয়, আরও আগেই বিএনপি রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়ে এসেছে। দীর্ঘদিন ধরে অনির্বাচিত সরকার দেশ পরিচালনায় থাকতে পারে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি আরও বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়া বিলম্ব করার চেষ্টা করছে বলে মানুষের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়েছে। জনগণ সংস্কারের সাথে সাথে স্বস্তি চায় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। সংস্কার কোনো নতুন ধারণা নয়। কেউ যদি দাবি করে যে আমরাই সংস্কারের দাবি নিয়ে এসেছি, সেটা ভুল। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, প্রতি মুহূর্তেই সংস্কার হচ্ছে, সেই সংস্কারের ধারা চলতে থাকবে। সেই জন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। 3 দিন পার হলেও সচিবালয়ে আগুনের ঘটনার কারণ জানা যায়নি। কেন সরকারের কাছে এর ব্যাখ্যা চেয়েছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরদের গ্রেফতারের দাবিতে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত
প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। অবিলম্বে আগুনের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে নাম প্রকাশের দাবি জানান জয়নুল আবেদিন। বলেন, সচিবালয় থেকে স্বৈরাচারের দোসরদের না সরালে শুধু আগুন নয়, আরও খেলা খেলতে পারে ষড়যন্ত্রকারীরা। তিনি বলেন, রাষ্ট্রের কিছু লোক শেখ হাসিনাকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে। 3 দিন অতিবাহিত হলো, এখনো কেন বাংলাদেশের মানুষ জানতে পারল না? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন থাকবে, অনুগ্রহ করুন, নামগুলো প্রকাশ করুন, কারা জড়িত, কারা আবার এই ষড়যন্ত্র করে আপনাকে অপমান করতে চায়। সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার সোয়ানুজ্জামান নয়নের রংপুরের আটপুনিয়ার বাড়িতে যান তিনি। স্বজনদের সাথে সাক্ষাৎ করেন রিজভী। এ সময় তিনি দাবি করেন, পতিত শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচারের ফাইল ছিল সেখানে, আর তাই আগুনের ঘটনাটি ষড়যন্ত্র বলেই মনে করেন তিনি। আমলাতন্ত্র এখনও ফ্যাসিবাদের তোষামোদি করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। 1 মাসের মধ্যে নয়নের বোনকে চাকরি দিতে সরকারের প্রতি আহ্বান জানান রিজভী। শেখ হাসিনা সরকারের একজন প্রধান আমলা সচিব, মুখ্য সচিব ক্যাবিনেট সেক্রেটারি অনেক টাকা পাচার করেছেন। তার ফাইলটি ছিল, যেগুলো পুড়ে গেছে যে ফাইলগুলো, সেই ফাইলের মধ্যে একটি। এটাকে তো আমরা বিচ্ছিন্ন বলে মনে করছি না, অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে তার মধ্যে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন। এতে বিএনপি, জামায়াত, এবি পার্টি, নাগরিক ঐক্য, ইসলামিক আন্দোলন সহ অন্যান্য দলের নেতারা বক্তব্য রাখেন। সকাল 9টার মধ্যেই অধিবেশন স্থলে সারা দেশ থেকে আগত কয়েক হাজার খেলাফত মজলিস এবং অন্যান্য দলের প্রতিনিধিরা সমবেত হন। অধিবেশনে দলটির উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, জুলাই অভ্যুত্থানের পর ইসলামী দলগুলো যেন স্বাধীনভাবে রাজনীতি করতে পারে। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, জনগণের টাকা লুট করে বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ। তিনি বলেন, সোনার বাংলা করতে গিয়ে দেশকে শাসন বানিয়েছেন তারা এবং শ্মশান বানিয়েছেন তারা, এমনটিও বলেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অভিযোগ, শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, ফ্যাসিবাদ এবং তার দোসরদের রুখতে ঐক্যের কোনো বিকল্প নেই। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান। আমাদের 26 লক্ষ কোটি টাকা সেই 15.5 বছরে বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। আফসোস, এই সরকার খুব বড় গলায় অমুক চুর তমুক চুর মানুষকে এই ধরনের অপমান করছে। আমরা সবাই একটা নতুন বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশ চাই, এবং সেই জন্য সবাই নিজেদের চিন্তার বিনিময় করব, এক হব, ঐক্য করব, জাতীয় ঐক্য করব এবং দেশ গড়ব। যে জাতীয় চেতনার ঊর্ধ্বে কিছু নাই, জাতীয় ঐক্যের ঊর্ধ্বে কিছু নাই। মুক্তিযুদ্ধের সময় যাতে এক হয়ে গেছিল, আর 5 তারিখে দেখলাম জাতি আরেকবার ঐক্যবদ্ধ হয়েছে, এটাতে আমি আশান্বিত হয়েছি। ভারতীয় আধিপত্যবাদ রুখে দেওয়ার জন্য জাতীয়তাবাদী সহ দেশপ্রেমিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে এই আধিপত্যবাদকে আমাদেরকে রুখতে হবে। সারা দেশে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নেই। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাহিনী। প্রথমত ছিনতাই, খুনের মতো অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, একথা বলেছেন আইজিপি বাহারুল আলম। রাজধানীর রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির 41তম বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি। এর আগে ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, স্বাধীনতার পর এমন পুলিশ বাহিনী দেখতে চায়নি জনগণ। জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। ডিএমপি কমিশনার আরও বলেন, কি কারণে পুলিশের উপর মানুষের এত ক্ষোভ তা বিশ্লেষণ করা উচিত। 5 আগস্টের 72 ঘন্টা আগেও যদি পুলিশ ঠিক সিদ্ধান্ত নিতে পারত, তাহলে এত প্রাণহানি হতো না। এখন প্রশাসন সংস্কার কমিশন কাজ করছে। আমি সার্ভিং অফিসার যারা আসেন ওনাদেরকে রিকোয়েস্ট করছি, প্রশাসন সংস্কার কমিশনে যেয়ে আমাদের পুলিশের যে সমস্ত দাবি দেওয়া আছে সেগুলো উপস্থাপনের জন্য।
পুলিশ কমিশনার কিন্তু বলেছেন, একই জিনিস আমরা জেলার এসপিদেরকেও বলেছি। এবং তার জন্য আমাদের কাছে তো ওইভাবে ম্যাজিক নেই, এবং আপনারা জানেন যে কি অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে। আমরা চাই যে আরো বেশি কাছে যাই, মানুষ আমাদেরকে সহযোগিতা করুক, গ্রহণ করুক। সচিবালয়ে আগুনে কি পয়েন্ট ইনস্টলেশন কেপিআই ক্ষতিগ্রস্ত হওয়ায় সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড সাময়িক সীমিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এর বার্তায় জানানো হয়, সরকার শিগগিরই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পর্যালোচনা করবে এবং স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর কাছ থেকে নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার জন্য প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্টের নতুন আবেদন আহ্বান করবে। এর মধ্যে প্রেস ইভেন্টের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে দৈনিক অস্থায়ী প্রবেশ কার্ড ইস্যু করার কথা জানানো হয়। এর আগে গতকাল রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একটি নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়া সচিবালয় প্রবেশের বেসরকারি সব অস্থায়ী পাস বাতিল করা হয়েছে। অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে আপাতত ঢুকতে পারবেন না সাংবাদিকরাও। পাঁচ মাস পরও গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের সঠিক বিচার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্বজনরা। উপদেষ্টাদের কাছে বারবার ধর্ণা দেওয়ার পরও সাড়া না পাওয়ার অভিযোগ করেন তারা। সকালে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের কনফারেন্সে এসব কথা বলেন শহীদদের স্বজনরা। আহতদের পুনর্বাসন আর চিকিৎসাকে প্রাধান্য দিয়ে এই আয়োজন বলে জানায় অ্যাসোসিয়েশন। এতে শহীদ পরিবারের সদস্যরা বলেন, অপরাধী চিহ্নিত করে দেওয়ার পরও পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। সরকারিভাবে আহতদের ফিজিওথেরাপির দায়িত্ব নেওয়ার অনুরোধ করেন আন্দোলনে আহতরা। তাদের অভিযোগ, আহতদের সুচিকিৎসার দিকে নজর নেই সরকারের। 29 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত আমি ডিসি অফিসে যাই 6 বার। আসামি লোকেটেড, আইডেন্টিফাই, প্লিজ অ্যারেস্ট দেম, নো রেসপন্স। যারা ফেসবুকে বা বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে যারা এই ধরনের হুমকি ধমকি দিচ্ছে আমাদেরকে, তারা তো অবশ্যই দেশের মধ্যেই বসে দিচ্ছে। আর যদি দেশের বাইরেও দিয়ে থাকে, তাদেরকে আমরা এই আইনে কেন গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে পারি না? আমি তো আমার নাফিসদের বিচার চাই, সাথে আমার এই অবহেলিত সন্তানদের চিকিৎসার জন্য যেন সবাই সেই ব্যবস্থাটা করে, আমি এটাই বলতেছি। ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ রংপুরের 2 যুবক কাটাচ্ছেন দুর্বিষহ জীবন। শ্বশুরবাড়ির জরাজীর্ণ কক্ষে উঠেছেন লুৎফর, শরীরে এখনো বয়ে বেড়াচ্ছেন গুলি। আর নাসিরুল নিজ বাড়িতেই চিকিৎসার অভাবে পার করছেন অনিশ্চিত জীবন। কেউ খোঁজ না রাখায় হতাশা প্রকাশ করেছেন তারা। রংপুর সদরের পালিচরা জমিদার পাড়ার পোশাক শ্রমিক নাসিরুল ইসলাম 5 আগস্ট সরকার পতনের দিনে রাজধানীতে গুলিবিদ্ধ হন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন বাড়িতেই আছেন। বাবা লালমিয়ার আয়ের একমাত্র মাধ্যম রিকশা বিক্রি এবং ঋণের টাকায় কয়েক মাস চলেছে চিকিৎসা। এখনো প্রতি মাসে চিকিৎসার খরচ থেমে নেই। নাম ওঠেনি আহতের তালিকায়, মেলেনি কোনো সহযোগিতাও। পায়ের মধ্যে গুলি লাগে, পুলিশের গুলি লাগার পরে আমার পায়ের হাড় ভেঙে যায়। হাড় ভেঙে যাওয়ার পরে আমি জায়গায় পড়ে যাই। মাসে মাসে ছেলের অপারেশন এক্সরে করে নিয়ে যেতে হয় ঢাকায়। দেন দফা করিয়ে 10,000 টাকা লাগে। একটা রিক্সা ছিল, সেটা রিক্সাটা বিক্রি করে দিছি। বিক্রি করে ছেলের পাশে খরচ করছি। এখন কি করি খাবো, আমার তো আর কোনো বুদ্ধি নাইও। লুৎফর রহমানের অবস্থা আরও করুন। 2 আগস্ট সাভারে সন্তান রতন সহ গুলিবিদ্ধ হন পোশাক কারখানার এই বাবুর্চি। এখনো শরীরে বয়ে বেড়াচ্ছেন গুলি। বিভিন্ন হাসপাতাল ঘুরেও মেলেনি সমাধান। নিজের বাড়ি নেই, তাই উঠেছেন রংপুরের পালিচরার কেশবপুরের শ্বশুর বাড়িতে। সেখানেও জরাজীর্ণ পরিবেশ, শাশুড়িরও এক হাত অচল। তারও নাম ওঠেনি তালিকায়, পাননি সহযোগিতা। একসাথে গুলি খেয়েছি আর কি, মানে ছেলে আমাকে আগাবার যা, ছেলেও গুলি খেয়েছি। ছেলে ওই জন্য ঢাকায় আছে, আমি রংপুরে চলে যাচ্ছি। কখনো কোনো চিকিৎসা পাতি পাই নাই, কোনো সহযোগিতা পাইনি সরকারের কাছে। যা কিছু টাকা পয়সা আসলো চিকিৎসা বাবদে শেষ হয়েছে। এখন উনি বাড়ির কোনো চলার মতন কোনো ব্যবস্থা নাই। আহতদের চিকিৎসা নিশ্চিতের দাবি স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিশিষ্টজনদের।
শহীদ পরিবারগুলো এবং এই হতাহত ভাইদের যদি আমরা সুচিকিৎসার মাধ্যমে এবং যথাযথ পুনর্বাসন না করতে পারি, তাহলে আমাদের 24-এর অভ্যুত্থানের যে স্পিড, এই স্পিডের সাথে বেইমানি করা হবে। সকল আহত এবং শহীদদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা, এটা সরকারের নৈতিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব বলে আমি মনে করি। জেলা প্রশাসক জানিয়েছেন, জুলাই বিপ্লবে রংপুরের 22 জন নিহত এবং 215 জন আহতের তালিকা করা হয়েছে। তথ্য পেলে তালিকায় যুক্ত হবে আরও। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। অন্তঃসত্ত্বা ছিলেন রেশমা আক্তার। স্বামী সন্তান নিয়ে বোনের বিয়েতে অনুষ্ঠানে যাচ্ছিলেন মাদারীপুরের ডাসারে। পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছেলে সহ প্রাণ হারান রেশমা। বাঁচানো যায়নি অনাগত সন্তানকেও। যাদের অবহেলায় এমন দুর্ঘটনা, তাদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজন এবং স্থানীয়রা। সড়ক দুর্ঘটনায় ছেলেসহ অন্তঃসত্ত্বা রেশমার মৃত্যুতে শোকে মাতম পরিবার। বিয়েবাড়ির আনন্দ মুহূর্তেই রূপ নিয়েছে বিষাদে। ছোট বোনের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবার ছেলে আব্দুল্লাহ ও স্বামী সুমন মিয়ার সাথে যাচ্ছিলেন মাদারীপুরের ডাসারে। পথে মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছেলেসহ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রেশমা। বেঁচে নেই তার অনাগত সন্তানও। দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও অনাগত সন্তান সহ স্ত্রী ও ছেলেকে হারিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে সুমন মিয়ার। রেশমার এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুয়ালি গ্রামে। যাদের অবহেলায় ঘটেছে এমন দুর্ঘটনা, তাদের কঠোর শাস্তি চান স্বজন ও স্থানীয়রা। ভাইয়া হচ্ছে টোল দিচ্ছিল দেখে হয়তো সে টোলের একটা ধরছিল দেখে উনি বেঁচে আছে। আর আপুকে হচ্ছে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা 11টার দিকে বাচ্চার মৃত্যুর খবরটা পাইছি, বাট তার 3টার দিকে আমরা শুনছি যে আপু মারা গেছে। আমার নাতি গেছে, আমার ঝিউরি গেছে, আর কি বলতে পারবো আমরা? আমাদের মুখে কথা আসে না। একজন 3-3টা জীবন চলে গেছে, জানি ন্যায্য বিচার হয়, এটাই আমরা চাই। শুক্রবার পুয়ালি গ্রামের মালেক ঘরামির বাড়িতে চলছিল বিয়ের আয়োজন। ছোট মেয়ে পুতুল আক্তারের সঙ্গে পাশের মাইচপাড়া গ্রামের জসিমউদ্দিনের বিয়ের দিন ধার্য ছিল। সেই দাওয়াতে অংশ নিতে মোটরসাইকেল যোগে স্বামী সন্তান সহ বিয়ে বাড়িতে যাচ্ছিলেন রেশমা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে বাবা ছেলে সহ 3 জন নিহতের ঘটনায় মামলা হয়নি, এখনো আটকও নেই কেউ। পুলিশ জানিয়েছে, ইউপি সদস্য আক্তার শিকদার ছেলে মারুফ শিকদার এবং তাদের অনুসারী সিরাজ চৌকিদারের মরদেহ মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে আজই হস্তান্তর করা হবে মরদেহগুলো। পাশাপাশি জড়িতদের ধরতে অভিযান চলছে। উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, তার সাথে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল একই দলের অনুসারী ও ইউপি সদস্য আক্তার শিকদারের। এরই জেরে শুক্রবার সকালে মধ্যচর এলাকায় সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। সিলেট সীমান্তে একদিনের ব্যবধানে আরও এক বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সবুজ মিয়া গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী ভিতরগুল গ্রামের আবুল হোসেনের ছেলে। বিজিবি জানিয়েছে, গতকাল সন্ধ্যায় সবুজ সহ কয়েকজনের সাথে ভারতীয় খাসিয়াদের কথা কাটাকাটি হয়। ধারণা করা হচ্ছে এরই জেরে তাকে গুলি করে হত্যা করেছে খাসিয়ারা। ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিজিবি। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে মারুফ মিয়া নামের এক বাংলাদেশি কিশোর নিহত হয়। কয়েক মাস আগেই শেষ হয়েছে শরীয়তপুরের নুরিয়া 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ। তবে আইনি জটিলতায় চালু করা সম্ভব হয়নি হাসপাতালটি। তাই আগের পুরনো আর ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে চিকিৎসা সেবা। এতে ভোগান্তিতে রোগীরা। দেয়াল জুড়েই ফাটল, খসে পড়ছে পলেস্তরাও। ঝুঁকিপূর্ণ এমন ভবনেই চলছে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। ব্যাহত চিকিৎসা সেবা, বাড়ছে রোগীদের ভোগান্তি। ভবনের অবস্থা এখানে তো ভালো না। এটা তো ভবনটা দরকার, ঠিক আছে, সবার জন্য দরকার। ভবনে ফাটল ধরছে, রং নাই, আবার নদীর সাথে। এক নাম্বার হচ্ছে নদীর সাথে রাত্রে তুফানের মতো বাতাস আসছে। আজকে আগে বিরোধ ছিল, এখন ছোট হয়ে যাওয়ার কারণে, মূল ভবন ভেঙে যাওয়ার কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।
অথচ কাছেই 51 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে নতুন ভবন, 50 শয্যার সুবিধা, 5টি আইসিইউ সহ রয়েছে উন্নত মানের চিকিৎসা যন্ত্রপাতি। 10 সেপ্টেম্বর উদ্বোধনের কথা ছিল, কিন্তু মুলফতগঞ্জ থেকে পুরাতন হাসপাতালের কার্যক্রম সরিয়ে নেওয়ার বিপক্ষে আদালতে রিট করে স্থানীয় একটি পক্ষ। এতে আটকে যায় নতুন ভবন উদ্বোধনের কার্যক্রম। এই জনগণের এই জায়গায় চিকিৎসা নেয়, এই যাতে জনগণের সাথে আমরা এটা করছি, তারা এখানে হাসপাতাল চায়, এখানে এটা বহাল থাকবে। নয়টার ওই ভবনটা আরো উন্নত হোক, সেটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। 50 শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নড়িয়াতেই থাক। ভালো কোনো হসপিটাল হবে, সেখানে আমাদের কোনো বিরোধিতা নাই। আমরা চাচ্ছি যে আমাদের এই হসপিটালটাকে বহাল রেখে আরেকটা হসপিটাল যদি হয় হোক, সেখানেও মানুষ সেবা নেবে, আমাদের এখান থেকেও মানুষ সেবা নেবে। 8টি ইউনিয়নের প্রাণের দাবি, 8টি ইউনিয়নের প্রায় 2 লক্ষাধিক জনগণ এখানে সেবা নেয়। এই হাসপাতালটি যেন ওখান থেকে না নেওয়া হয়, এখানে যেন থাকে, এখানে যেন থেকে গরিব মেহনতি মানুষ এবং নদী ভাঙা মানুষ যেন সেবা প্রদান করে আসতে পারে। চিকিৎসকরা বলছেন পুরাতন হাসপাতালের ভবন ঝুঁকিপূর্ণ, জায়গা সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, তাই জটিলতার দ্রুত অবসান চান চিকিৎসকরা। পুরাতন হাসপাতালে রুমের অভাবে আমাদের এক্সরে মেশিন রয়েছে, অথচ আমরা এক্সরে মেশিন বসাতে পারছি না। কিন্তু নতুন হাসপাতালে ওখানে এক্সরের জন্য আলাদা 2-3টা রুম নিয়ে করা রয়েছে, প্যাথোলজির জন্য 2-3টা রুম নিয়ে করিডোর স্পেস নিয়ে করা রয়েছে, এমার্জেন্সির জন্য ওরকম আলাদা করা হয়েছে, ডাইনিং রুমটা খুব সুন্দর করা আছে, ইপিআই সেকশনটা ভালো করা আছে। 1965 সালে মুলফতগঞ্জ বাজারের পূর্ব পাশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাত্রা শুরু হয়। 2018 সালে নদীতে বিলীন হয় মূল ভবন। এরপর থেকে ঝুঁকিপূর্ণ এমন কক্ষে চলছে কার্যক্রম। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। রেলের 5 প্রকল্পে ঋণ সহায়তায় ভারতের গড়িমসির কারণে বিকল্প অর্থায়নের পরিকল্পনা করছে বাংলাদেশ। যদিও এর আগে ভারতীয় কর্তৃপক্ষের সবশেষ অবস্থান জানতে বসতে চায় বাংলাদেশ। রেল সচিব জানিয়েছেন, এরই মধ্যে হাই কমিশনারকে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে। বলেন, এর মাধ্যমে সুরাহা না হলে নিজস্ব ও বিকল্প বিদেশি অর্থায়নের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। এক্ষেত্রে 2টি প্রকল্পের কাজ নাও হতে পারে। অন্যদিকে দীর্ঘ প্রায় 5 মাস ভারতের সাথে যাত্রী এবং পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ, সম্পর্কের টানাপোড়েন থাকলেও 2 দেশে ট্রেন চলাচলের পক্ষে রেল মন্ত্রণালয়। আলমগীর স্বপনের রিপোর্ট। ভারতের আর্থিক সহায়তায় রেলের 6 প্রকল্প বাস্তবায়নে ঋণ চুক্তি হয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে। এর মধ্যে শেষ হয়েছে শুধু খুলনা থেকে মোংলা পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ। বাকি 5 প্রকল্পের মধ্যে ঢাকা টঙ্গী সেকশনে ডুয়েল গেজ এবং টঙ্গী জয়দেবপুর সেকশনে ডুয়েল ডাবল গেজ লাইনের কাজ হয়েছে 37.1 ভাগ, আর কুলাউড়ার শাহবাজপুর সেকশনের পুনর্বাসন কাজ হয়েছে 51 ভাগ। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এই 2 প্রকল্পের কাজ পুরোপুরি বন্ধ। এই নিয়ে ভারতীয় এক্সিম ব্যাংকের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হলেও অর্থায়নের অনিশ্চয়তা কি কাটবে? ঢাকা টঙ্গী জয়দেবপুরে এই প্রজেক্টটা এখন আমরা একেবারে মাঝ পর্যায়ে 50% কাজ করে বসে আছি। এটা আমরা এখন চেঞ্জ করতে পারতেছি না। তারপরেও যদি তারা ফান্ডিং ফার্দার না করে, আলোচনা হচ্ছে, যদি না হয় তাহলে আমরা জিওবি থেকে, গভর্নমেন্ট ফান্ড থেকে এটা শেষ করতে হবে। এই প্রকল্পটি নিয়ে ভারতের এক্সিম ব্যাংক আমাদের কাছে এসেছিল। তারা মোডালিটিস অফ পেমেন্ট কীভাবে এগোবো না এগোবো এগুলো তারা আলোচনা করে গেছে আমাদের সাথে। আমার প্রজেক্ট টিম ছিল। আবার প্রজেক্ট টিমকে কদিন আগে ওরা ভারতীয় হাইকমিশন ঢাকাতেও গেছে, তারা গিয়ে কথা বলে এসছে। সো মানে ব্যাপারটা এরকম যে একেবারেই খুব একটা ডিসঅ্যাপয়েন্টিং বা ফ্রাস্ট্রেটিং এখনো না। অর্থায়নের এই অনিশ্চয়তার মুখে প্রশ্ন, ভারতীয় লাইন অফ ক্রেডিটের আওতায় রেলের বাকি 3 প্রকল্পের ভবিষ্যৎ কি? এরই মধ্যে প্রকল্পগুলোর সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ নকশার কাজ শেষ হয়েছে। অর্থায়নের জন্য চিঠি দেওয়া হলেও ভারতীয় কর্তৃপক্ষের কোনো সাড়া নেই। এ অবস্থায় থমকে থাকা 5 প্রকল্পে বিকল্প অর্থায়নের পরিকল্পনা আছে বাংলাদেশের। অবশ্য সিদ্ধান্ত নেয়ার আগে ভারতীয় কর্তৃপক্ষের সবশেষ অবস্থা জানতে চায় রেল মন্ত্রণালয়। মিয়াদি এগুলোর অল্টারনেটিভ ফান্ডিং এর জন্য তারা দেখবে। তবে ভারতীয় যেহেতু করলে তো ফাইন, তবে এই ব্যাপারটি আলোচনা সাপেক্ষ। আমাদের হয়তো ভারতীয় হাইকমিশনার যে আসবেন আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছে, সেখানে হয়তো আলোচনা করে হয়তো ফ্রুটফুল কোনো একটা কিছু পাওয়া যাবে। বগুড়া থেকে সিরাজগঞ্জ, এটা যদি ওরা ফান্ডিং না করে, আমরা একটা ইআরডিকে চিঠি লিখছি। আমরা বলছি যে আমরা 1 মাসের মধ্যে আমরা এক্সিম ব্যাংক থেকে জানতে চাই যে ফান্ডিং আদৌ করবে কিনা। যদি না করে তাহলে আমরা অল্টারনেট আমরা ফান্ডিং খুঁজবো। অন্যগুলোর ব্যাপারে হয়তো এই মুহূর্তে যেহেতু শুরুই হয় নাই, আমরা এই মুহূর্তে হয়তো
আর যদি ফান্ডিং এজেন্সি পাওয়া যায় তাহলে আমরা শুরু করবো, আদারওয়াইজ না করলে সমস্যা নাই। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন চলছে। এর জের ধরে বন্ধ আছে 3 যাত্রীবাহী ট্রেন, মৈত্রী, মিতালি ও বন্ধন। চলছে না পণ্যবাহী ট্রেনও। এই ট্রেনগুলো আপনার বন্ধ আছে। 20 অগস্টে আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রির মাধ্যমে একটা নোট ভার্বাল দেওয়া হয়েছে ভারতীয় হাইকমিশনে। এতদিনে কোনো সাড়া আমরা পাইনি। প্রতিবেশী 2 দেশের সম্পর্কে জোয়ার ভাটা থাকলেও বন্ধ থাকা যাত্রী ও পণ্যবাহী ট্রেন দ্রুত চালুর বিষয়ে আশাবাদী রেল মন্ত্রণালয়। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। নড়াইলে ধর্ষণের শিকার হয়ে বিষ পানে নারী ইউপি সদস্য মৃত্যুর অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। সকালে মাগুরা থেকে ফারুক হোসেনকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। স্বজনদের দাবি, গেল 24 ডিসেম্বর পাওনা টাকা দেওয়ার কথা বলে ভিকটিমকে ডেকে নেয় রজিবুল। এরপর তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। লোকলজ্জার ভয়ে পরে বিষ পান করেন তিনি। 2 দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় তার। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। বিষের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে তদন্তে জানা গেছে যে ধর্ষণ হইতে পারে। সম্পর্কের কারণে তিনি যে কোনো এক জায়গায় গিয়েছিলেন, তো সেটার কারণে আরো 2-3 জন নাকি তাকে এই বিষয়টার কারণে আটক করেন। আটক করার পরবর্তীতে যে কোনো একটা বিষয় তার সাথে হয়েছে, যৌনহরানি বা এরকম কোনো কিছু, তো পরবর্তীতে সে বিষ পান করে বাড়িতে আসে এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষও হতে পারে সফল। ফাস্টফুডের ব্যবসা করে সফল উদ্যোক্তা হওয়ার এমনই একজন শোভা সরকার। নিজ মেধা, যোগ্যতা এবং পরিশ্রমে এগিয়ে যাচ্ছে শোভা। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে রাষ্ট্র এবং সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রয়োজন, এমনটা জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রাবে সিদ্দিকী। আমি যেখানে কাজ করতাম সেই ম্যানেজার আমাকে বের করে দিয়েছে। হিজড়া পরিচয় জানাজানি হলে বাবুর্চির চাকরিটা চলে যায় শোভা সরকারের। এখন রাজধানীর নতুন বাজারে তারই ফুড কর্নারে কাজ করছেন 6 জন কর্মচারী। তাদের বেতন খরচ দিয়ে ভালো আয় হয় শোভার। আগে বিক্রি হতো 15,000 মতো, এখন 10-8,000 এরকম হচ্ছে। একটু সিচুয়েশনটা প্রবলেম রাস্তাঘাটাতে, এমনি বিক্রি ভালো হয়। তাদের এক একজনের স্যালারিও হিউজ পরিমাণ। যিনি বাবুর্চি তার স্যালারি হচ্ছে 30,000 টাকা। তারপরে হচ্ছে পরের জন 20,000, কর্নার 20,000, আরও আছে যারা কাজ করে সাফ করে তাদেরও 15,000 নিচে কারো না। আর সব কিছু মিলিয়ে মোটামুটি একটা আর্ন থাকে মাসে, যা দিয়ে আমাদের চলে যায় ভালো। এখন আর মুখ লুকিয়ে কাঁদতে হয় না শোভা সরকারকে, শুনতে হয় না কারো কটু কথা। পরিবারের কাছেও বেড়েছে গুরুত্ব। আমি খুব প্রাউড ফিল করি যে আজকে যে ফ্যামিলি আমাকে মূল্যায়ন করতো না, আর সেই ফ্যামিলি এখন টেলিভিশনে, ইউটিউবে আমাকে দেখে, দোকান দেখে তারা প্রাউড ফিল করে যে আমার মেয়ে ভিক্ষাবৃত্তি করে না, আমার মেয়ে চাকরি করে খায় বা কাজ করে খায়, তার একটা দোকান আছে। ফুড কোর্ট দিতে অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়ায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। শোভার স্বপ্ন রাজধানীর বিভিন্ন স্থানে আরও দোকান খোলার। সেখানে কাজ করবেন তৃতীয় লিঙ্গের অনেকে। শুধু বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি না, আরও সংগঠন এগিয়ে আসুক এই জনগোষ্ঠীর পাশে, যেন তারা ভালোভাবে কাজ করে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে উন্নয়নের সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে। এটাই আমার প্রত্যাশা আর কি সবার কাছে। হিজড়া জনগোষ্ঠীকে দূরে সরিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় বলেও মনে করেন তিনি। দেশটা নিয়ে আমাদের অনেক স্বপ্ন, অনেক আশা। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রান ফর হিরোজ অফ আওয়ার ভিক্টরি শিরোনামে হাফ ম্যারাথন অনুষ্ঠিত হলো কক্সবাজারের মেরিন ড্রাইভে। জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী প্রতিযোগিতার আয়োজন করে। এতে অংশ নেয় দেশি বিদেশি 305টি প্রতিযোগী। ভোর হলেও তখনও আলো ফোটেনি, চারদিকে ঘন কুয়াশা। এর মধ্যেই বাজলো বাঁশি। কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ধরে কুয়াশা গায়ে মেখে শুরু হলো দৌড়। দরিয়ানগর থেকে শুরু হওয়া রান ফর হিরোজ অফ আওয়ার ভিক্টোরি স্লোগানের এই হাফ ম্যারাথনে অংশ নেয় 305 প্রতিযোগী। 21.1 কিলোমিটার দূরত্বের প্রতিযোগিতায় 45 বছরের বেশি বয়সীরা দৌড়ান বিশেষ ক্যাটাগরিতে। পেশাদার এবং 18 থেকে 45 বছর বয়সীরা অংশ নেন সাধারণ ক্যাটাগরিতে। সেনাবাহিনীর এই আয়োজনকে সাধুবাদ জানাই। এত সুন্দর আয়োজন যেন প্রত্যেকটা জেলা উপজেলাতে হয়, যাতে তরুণরা রানের প্রতি বা দৌড়ের প্রতি, কেয়ার প্রতি উদ্বুদ্ধ হয়। আমি আগে দৌড়াইছি, আমার ভালো লাগছে, এবং আমি দেশের বাইরেও দৌড়াইছি এবং স্বর্ণপদকও নিয়ে আসছি বাংলাদেশে। বিদেশিদের পাশাপাশি নারী দৌড়বিদদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
এই অনুভূতিটা বলার মতো না। আমি অনেক ইভেন্টে অংশগ্রহণ করছি, বাট এরকম ট্র্যাক, এরকম ইভেন্ট কখনো দেখি নাই। এই ইভেন্টটা অনেক ভালো ছিল। আমার অনেক ভালো লাগছে, অনেক সুন্দর রাস্তা এখানে আছে, আর অনেক সুন্দর মানুষ, অনেক সুন্দর দেশ। It's a lot of work, but it's a good feeling also. I'm very happy I had the opportunity. Very good. I'm very happy to be able to participate in the Sea Beach run. It was such a beautiful run. সুস্থ শরীর ও মনের বিকাশে এমন রানে অংশ নিতে ছুটে আসেন বলে জানালেন রানাররা। প্রত্যেককে সুস্থতার জন্য প্রতিদিন 1 ঘন্টা দৌড়াতে হয়। আমি মূলত সুস্থতার জন্য রান করি। আসলে যে বিষয়টা হচ্ছে আমাদের মিলিটারি ফিটনেসটা হচ্ছে অপটিমাম থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ইউ নেভার নো হোয়াট গোনা হ্যাপেন নেক্সট। কক্সবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে প্রথমবারের মতো সাগরকন্যার শহরে অনুষ্ঠিত হয় এ হাফ ম্যারাথন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে আয়োজকরা বলেন, এমন আয়োজন যুব সমাজকে যেমন উদ্বুদ্ধ করবে, তেমনি সুস্থ শরীর ও মনের বিকাশ ঘটাবে। সেনাবাহিনী এবং সেনাবাহিনীর সদস্যবৃন্দ এই ধরনের যে কোনো কার্যক্রমে, ভবিষ্যৎ কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত থাকবে এবং সম্পৃক্ত থেকে গর্ববোধ করবে। আমাদের তারুণ্যের যে শক্তি, তারুণ্যের যে উজ্জীবন, এটিকে কাজে লাগিয়ে আমাদের আগামী দিনে দেশ গড়ার কাজে সকলের সম্মিলিত প্রয়াসকে অনুপ্রাণিত করা এবং একই সাথে কক্সবাজারের যে পর্যটন সম্ভাবনা সেটিকে বিকশিত করা। এমন সুন্দর আয়োজনের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, কক্সবাজার।